প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ক্লাস 11-এর আমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সংবিধান এবং সংবিধানের শ্রেণী বিভাজন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শুধু ক্লাস 11-এ নয়, সংবিধানের বিষয়টা ক্লাস 11 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি সব জায়গাতেই রয়েছে। বিশেষ করে আমাদেরকে ভারতীয় সংবিধানের বিভিন্ন দিকগুলো পড়তে হয়। তো আমরা এই পর্বে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংবিধান কাকে বলে এবং সংবিধানের বিভিন্ন ভাগগুলো, বিভিন্ন ধরনের সংবিধান নিয়ে একটু আলোচনা করব, কথা বলবো। দেখো, সারা পৃথিবী জুড়ে এমন কোনো দেশ নেই যে দেশের কোনো সংবিধান নেই এবং যে দেশ কোনো নিয়মকানুন অনুসারে চলে না। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে হচ্ছে কোনো দেশ, কোনো সংস্থা, কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান, সেটা আন্তর্জাতিক লেভেলের হোক এবং কোনো একটা গ্রামীণ লেভেলের হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু, প্রত্যেকটা সংস্থায় কিন্তু, প্রত্যেকটা দেশ কিছু না কিছু একটা নিয়ম নীতি, আইন কানুন মেনে চলে। অতএব যখন কোনো দেশ বা প্রতিষ্ঠান বা সংগঠন বিশেষ কিছু নিয়ম নীতি মেনে চলে, তখন সেটাকে আমরা বলবো সেই সংগঠন, সেই দেশ বা সেই প্রতিষ্ঠানের সংবিধান। এখন আমরা রাষ্ট্রবিজ্ঞানের যখন ছাত্র, তখন আমরা সংবিধান বিষয়টাকে দেখব রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা দেশ বা একটা রাষ্ট্র, যাই বলি না কেন, চলতে গেলে তার কিছু নিয়ম কানুন থাকে, তার কিছু বিধি ব্যবস্থা থাকে। এই নিয়ম কানুনটাকে আমরা বলি সংবিধান। এবারে আমরা এই বিষয়টাকে যদি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা তারা কিভাবে ব্যাখ্যা করছেন, কিভাবে দেখছেন, সেটাকে একটু দেখে নেব। প্রথমেই আমি লর্ড ব্রাইসের কথা বলবো। লর্ড ব্রাইস সংবিধান বলতে সেই সব আইন কানুন ও রীতিনীতির সমষ্টিকে বুঝিয়েছেন যেগুলো রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করে। দেখো, যদি আমরা এটাকে একটু ব্যাখ্যা করে বলি, লর্ড ব্রাইস সেই সব নিয়ম কানুন, আইন কানুন, রীতিনীতিকে বলছেন যেগুলো কি না রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে চলবে না, এই ব্যাপারটাকে যে দেখে। আর একজন রাষ্ট্রবিজ্ঞানী C.F. স্ট্রং, তিনি বলছেন যে সংবিধান হলো সেই সব নিয়ম নীতির সমষ্টি যার সাহায্যে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্ক নির্ধারিত হয়। অর্থাৎ C.F. স্ট্রং আরেকটু রাষ্ট্র থেকে সরকারে নেমে আসছেন। সরকার কিভাবে চলবে, সরকারের নিয়মকানুন কেমন হবে, শাসক এবং শাসিত অর্থাৎ যারা দেশটাকে শাসন করবে তার সঙ্গে সাধারণ জনগণ, তাদের সম্পর্কটা কেমন হবে, এই পুরো বিষয়টা যেখানে লেখা থাকবে বা যেখানে বলা থাকবে সেটা হচ্ছে সংবিধান। এবং আরও একজন রাষ্ট্রবিজ্ঞানী গিলক্রিস্ট সংবিধান বলতে কি বলছেন? গিলক্রিস্ট সংবিধান বলতে এমন কতকগুলো লিখিত বা অলিখিত নিয়মকানুনের কথা উল্লেখ করেছেন যেগুলোর মাধ্যমে সরকার গঠন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বন্টন এবং বিভাগগুলির কার্যক্ষেত্র নির্দিষ্ট করে দেওয়া হয়। তাহলে আমরা দেখলাম লর্ড রাইসই হোক, C.F. স্ট্রংই হোক এবং গিলক্রিস্টই হোক, তিনি রাষ্ট্র বা তিনি বললে ভুল হবে, এরা সকলেই রাষ্ট্র এবং সরকারের পরিচালনার ব্যবস্থা, আবার রাষ্ট্রের সঙ্গে সরকারের সঙ্গে সাধারণ মানুষের কীরকম সম্পর্ক হবে, তাদের কার কতটা ক্ষমতা থাকবে। আবার যদি গিলক্রিস্টের কথা উল্লেখ করি তাহলে তিনি তো একদম ভেঙেই বলে দিয়েছেন, শুধু সরকার নয়, সরকারের বিভিন্ন বিভাগ, তাদের মধ্যেও কতটা ক্ষমতার বিভাজন থাকবে, কে কতটা ক্ষমতা ভোগ করতে পারবে, টোটাল বিস্তারিত যেখানে উল্লেখ করা আছে। এবারে আমরা একটু দেখে নেব যে সংবিধানের বিভিন্ন ভাগগুলো, কত রকমের সংবিধান হয়ে থাকে। মূলত আমরা বলতে পারি সংবিধান লিখিত এবং অলিখিত হয়ে থাকে, সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। এই সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়টাকে আবার আমরা অনেক সময় নমনীয়, অনমনীয় বলে থাকি। এই লিখিত এবং অলিখিত সংবিধানটা কীরকম হয়? লিখিত সংবিধান হচ্ছে যেখানে কোনো একটা
খসড়া কমিটি বা সংস্থার মধ্য দিয়ে কোনো দেশের নিয়ম কানুনগুলো কীরকম হবে, যেটা সম্পূর্ণ লিখিত আকারে থাকবে। যেমন আমরা উদাহরণ দিতে পারি ভারতবর্ষ, সুইজারল্যান্ড, রাশিয়া, বলা ভালো মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশের সংবিধানগুলো কিন্তু সব লিখিত সংবিধান। সর্ববৃহৎ লিখিত সংবিধান অবশ্য ভারতে আছে, আর এই মুহূর্তে সবথেকে ছোট কিন্তু লিখিত সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। ভারতে যেমন সব বিষয়টাই বিচার বিশ্লেষণ করা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মূল কথাগুলো বলা আছে, এত বিচার বিশ্লেষণ করা নেই। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এই মুহূর্তে মাত্র 15 থেকে 16 পাতা। প্রথমে ছিল 10 থেকে 12 পাতা, এখন হয়েছে 15 থেকে 16 পাতা। আর ভারতীয় সংবিধান নিয়ে, ভারতীয় সংবিধানের পুরো বৈশিষ্ট্যটা কি বিস্তারিত আলোচনা করব, তাই পরের ভিডিওতেই আলোচনা করব। তাই এক্ষেত্রে আমি ভারতীয় সংবিধান নিয়ে বিস্তারিত কিছু বলছি না। অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধান হচ্ছে যেখানে নিয়ম কানুনগুলো লিখিত থাকবে না, এবং সেক্ষেত্রে কি হয় যে সেখানকার নিয়ম কানুনগুলো চলে ধর্ম, রীতিনীতি এইসবের ভিত্তিতে। যেমন বলা ভালো গ্রেট ব্রিটেনের সংবিধানের মূল যেটা একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শাসনতান্ত্রিক রীতিনীতি। এই শাসনতান্ত্রিক রীতিনীতি এখানে মেনে চলে, যেগুলো কি বলবো, ধর্ম, রীতিনীতি এইসবগুলো নিয়ে চলে। তাই গ্রেট ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধানের একটা বড় উদাহরণ। আর ভাগগুলো যেটা দেখি আমরা সুপরিবর্তনীয় বা নমনীয়। সুপরিবর্তনীয় সংবিধান আমরা কাকে বলবো? কোন ধরনের সংবিধানগুলো? না, যে ধরনের সংবিধানেতে যে পদ্ধতিতে আইনসভা দেশের সাধারণ আইন পাশ করে এবং তার বদল করে, সেই পদ্ধতিতে সংবিধান সংশোধন বা পরিবর্তন করা হলে তাকে আমরা সুপরিবর্তনীয় সংবিধান বলে থাকি। এর জন্য অবশ্য কোনো বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় না, অবলম্বন করার দরকার পড়ে না। আইনসভার সংখ্যাগরিষ্ঠের ভোটেই সংবিধান সংশোধন বা পরিবর্তন করা যায়। এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি, যেমন ব্রিটেন এবং নিউজিল্যান্ড, এই দেশগুলোতে সুপরিবর্তনীয় সংবিধান রয়েছে। দুষ্পরিবর্তনীয় সংবিধানটা কি? অনমনীয় সংবিধানটা কি? যে সংবিধানগুলো দেশের সাধারণ আইন পাশের পদ্ধতিতে সংশোধন করা যায় না, যে দেশের সংবিধানগুলোকে সংশোধনের জন্য বা পরিবর্তনের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। বিশেষ পদ্ধতি বলতে এখানে কি বোঝায়? যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রের যে আইনসভা আছে, সেই আইনসভাতে যেমন 2/3 ভোটে পাশ করতে হয়, তেমনি আবার সমস্ত অঙ্গরাজ্যগুলোর 3/4 ভোটে আইন পাশ করাতে হয়। এই বিশেষ জটিল পদ্ধতির মধ্য দিয়ে, বিশেষ পদ্ধতি অবলম্বনের মধ্য দিয়ে এই দেশের সংবিধানগুলোকে সংশোধন করা হয় বলে এটাকে আমরা বলি দুষ্পরিবর্তনীয় সংবিধান। যেমন উদাহরণ যদি দিই, উদাহরণ কি? উদাহরণ অনুসারে আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, এই দেশগুলোর যে সংবিধান সেগুলোকে আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান বলি। এখন প্রশ্নগুলো কিভাবে আসে? ছোট প্রশ্ন আসতে পারে যে সংবিধান কাকে বলে, আসতে পারে সংবিধান সম্পর্কে গিলক্রিস্ট কি বলেছে, লর্ড রাইটস কি বলেছে, সিএফ স্ট্রংয়ের সংজ্ঞাটা কি। আবার এরকম প্রশ্ন আসতে পারে সংবিধানকে কয়টা ভাগে ভাগ করা যায়, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান। আবার এরকমভাবে বলা যায় যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কটা পদ্ধতি কত রকমভাবে অবলম্বন করা যায়, সেক্ষেত্রে সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় আমরা বলতে পারি। লিখিত সংবিধান আছে এমন দুটো দেশের নাম, অলিখিত সংবিধান আছে এমন দুটো দেশের নাম, সুপরিবর্তনীয় সংবিধান আছে এরকম একটা দেশের নাম, দুষ্পরিবর্তনীয় সংবিধান আছে এরকম একটা দেশের নাম। এইভাবে কিন্তু ছোট প্রশ্নগুলো আসতে পারে। এগুলোকে আমরা ভালো করে, বিশেষ করে টেক্সট বইও যখন পড়ব একটু খেয়াল করব। আর আমি বোঝানোর জন্য বিষয়টাকে বলে রাখলাম, আমাদের পরের ভিডিও আসছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী কী। এইটা আশা করি তোমরা সকলেই খেয়াল রাখবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও, কারণ আমি তোমাদেরকে বারবার ধরে বলি কি যে আমি এই চ্যানেলটা আমার একটু পুরনো হলেও 2020 সালের হলেও আমি এই চ্যানেলটাতে ধারাবাহিকভাবে আলোচনা করতে শুরু করেছি মাত্র 1-1.5 মাস হলো। তাই তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, বন্ধুদেরকে ভিডিওটা দেখতে সহযোগিতা করো।
আর অবশ্যই অবশ্যই বলবো একটা লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, সকলেই ভালো থেকো।